আমরা প্রত্যাশা রেখেছিলাম যে উনি আসার পরে বিএনপির টোটাল রাজনৈতিক কার্যক্রমে একটি পরিবর্তন হবে, তারা পরিশোধিত রাজনীতি করবে, বিগত ফ্যাসিবাদী আচরণ করবে না। কিন্তু সমসাময়িক যেটা আপনারা জানেন যে সাকসু নির্বাচন বন্ধ করা, ছাত্র দলের নির্বাচন কমিশনে এসে মানে অহেতুক এবং অযৌক্তিক কিছু দাবি উত্থাপন করে অবরোধ করা, এইগুলো আসলে সেই পুরোনো ধারার এবং বস্তা পচা রাজনীতি বহিঃপ্রকাশ। আমরা আশা করবো এই রাজনীতি থেকে ওনারা ফিরে আসবেন এবং প্রশাসনের কাছে আহ্বান করবো যে এই যে ঘটনাটা ঘটেছে আজকে অবশ্যই দোষীদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আইনি কোনো ব্যবস্থা আমাদের আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আশা করছি দ্রুত আমরা সেটা। ঘটনার সময় কি প্রশাসনের কোনো সহযোগিতা চাওয়া হয়েছে? প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন ওই অর্থে ওনারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ঘটনাকে ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে যেভাবে করার কথা ছিল অথবা ওনাদের সামনে যে হামলা করা হচ্ছিল ওনারা সেখানে বাধা প্রদান করা অথবা গ্রেপ্তারের কোনো কার্যই করেন নাই। আপনার কারণ কি বলে মনে করছেন? পাশাপাশি বিএনপি থেকে জানানো হয়েছে যে ওখানে আপনারা তাদের বিকাশ নাম্বার আনতে গিয়েছিলেন জামাতের কর্মীরা, এটা কি সত্যি? এখন বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো, ওই যে দায় দিয়ে দেন একটা বিষয় আছে না, গত বছর যেটা খুব ব্যাপক প্রচলন হয়েছিল, একই কায়দার কাজগুলো ওনারা করছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যারা ভোটার তাদের কাছে যখন বিকাশ নাম্বার চাওয়া হয়েছিল ওনাদের কি জানি কথিত একটা কার্ড আছে, কি কার্ড দিচ্ছেন নাকি, এই কার্ড দেখিয়ে হচ্ছে বিভিন্ন যারা আইডি কার্ড তাদের সংগ্রহ করছিল। এগুলো যখন প্রশাসন বা বিভিন্ন মাধ্যমে অথবা সাধারণ মানুষের মাধ্যমে মিডিয়াতে আসছে, ঠিক তার বিপরীতে এই ধরনের একটা নাটক তারা মঞ্চস্থ করছে। তো এটা আসলে অহেতুক এবং মিথ্যা অপবাদ বলে আমরা মনে করি। কারণ তো খুব সহজ, যেহেতু এটা আমিরে জামাতের আসন, এখানে যত বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় এটা তাদের টার্গেট, এবং নির্বাচনের এখনো প্রচারণাই শুরু হয় নাই, তার আগেই হচ্ছে এই ধরনের হামলার ঘটনা। তো এটা নিঃসন্দেহে খুবই মানে ন্যাক্কারজনক ঘটনা, আমরা নিন্দা জানাচ্ছি। আমাদের সম্মানিত নির্বাহী পরিষদ ডাক্তার মোবারক উনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে ব্যাপক বিস্তারিতভাবেই আমাদের শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং জামাতের দায়িত্বশীল এবং এই 15 নম্বর আসনে যিনি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছেন জনাব জাহিদুর রহমান বিস্তারিত বলেছেন। এবং প্রশাসনের বিষয় বলবো যে প্রশাসনকে আমরা অবহিত করেছিলাম ঘটনার জন্য, কিন্তু প্রশাসন কারেক্ট টাইমে এটাকে স্টেপটা নেয়নি। যদি নিত তাহলে পরে আমাদের আজকের এই ষড়যন্ত্র কাউকে হতো। আপনাদের ক্ষেত্রে বলছি যে এটা আমিরি জামাতের আসন এবং এই আসনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা যা দেখলাম, লক্ষ্য করলাম যে নানান ধরনের চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এর মাঝে একটি ষড়যন্ত্র হলো যে আমাদের মহিলা কর্মী, ব্যাপকভাবে আমাদের মহিলা কর্মীরা ওয়ার্ক করছেন, আমরা জানেন। এই মহিলা কর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ইলেকশনের কার্যক্রম থেকে বন্ধ রাখার জন্য একটা আয়োজন। আরেকটা হলো যে এইভাবে যে আক্রমণ, এই আক্রমণ করে জামাত ইসলামের কার্যক্রমে থামিয়ে দেওয়ার জন্য একটা আক্রমণ। সুতরাং আমরা এটা তীব্র নিন্দা করছি। প্রশাসনকে দ্রুত এইসব পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছি। ইতিমধ্যে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি প্রশাসনের বিভিন্ন স্তরেও কথা বলেছেন এবং তিনি বলছেন যে ভবিষ্যতে যেন এগুলো না হয় তা আমি দেখব। আমরা অপেক্ষা করব প্রশাসন কিভাবে ভবিষ্যতে তাদের কর্মসূচি এবং ভূমিকা নেয়। ধন্যবাদ। মানে অহেতুক এবং অযৌক্তিক কিছু দাবি উত্থাপন করে অবরোধ করা, এইগুলো আসলে সেই পুরোনো ধারার এবং বস্তা পচা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা আশা করবো এই রাজনীতি থেকে ওনারা ফিরে আসবেন এবং প্রশাসনের কাছে আহ্বান করবো যে এই যে ঘটনাটা ঘটেছে আজকে অবশ্যই দোষীদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা। আইনি কোনো ব্যবস্থা আপনাদের পক্ষে? আমাদের আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আশা করছি দ্রুত আমরা সেটা। ঘটনার সময় কি প্রশাসনের কোনো সহযোগিতা চাওয়া হয়েছে? প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন ওই অর্থে ওনারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ঘটনাকে ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে যেভাবে করার কথা ছিল অথবা ওনাদের সামনে যে হামলা করা হচ্ছিল ওনারা সেখানে বাধা প্রদান করা অথবা গ্রেপ্তারের কোনো কার্যই করেন। আপনার কারণ কি বলে মনে করছেন? পাশাপাশি বিএনপি থেকে জানানো হয়েছে যে ওখানে আপনারা তাদের বিকাশ নাম্বার আনতে গিয়েছিলেন জামাতের কর্মীরা, এটা কি সত্যি? এখন বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো, ওই যে দায় দিয়ে দেন একটা বিষয় আছে না, গত বছর যেটা খুব ব্যাপক প্রচলন হয়েছিল, একই কায়দার কাজগুলো ওনারা করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা ভোটার তাদের কাছে যখন বিকাশ নাম্বার চাওয়া হয়েছিল ওনাদের কি জানি কথিত একটা কার্ড আছে, কি কার্ড দিচ্ছেন নাকি, এই কার্ড দেখিয়ে হচ্ছে বিভিন্ন যারা আইডি কার্ড তাদের সংগ্রহ করছিল। এগুলো যখন প্রশাসন বা বিভিন্ন মাধ্যমে অথবা সাধারণ মানুষের মাধ্যমে মিডিয়াতে আসছে, ঠিক তার বিপরীতে এই ধরনের একটা নাটক তারা মঞ্চস্থ করছে। তো এটা আসলে অহেতুক এবং মিথ্যা অপবাদ বলে। কারণ কি বলে? কারণ তো খুব সহজ, যেহেতু এটা আমিরে জামাতের আসন, এখানে যত বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় এটা তাদের টার্গেট,
এবং নির্বাচনের এখনো প্রচারণাই শুরু হয় না, তার আগেই হচ্ছে এ ধরনের হামলার ঘটনা। তো এটা নিঃসন্দেহে খুবই মানে ন্যাক্কারজনক ঘটনা, আমরা নিম্ন জানাচ্ছি। আমাদের সম্মানিত নির্বাহী পরিষদ ডাক্তার উনি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে ব্যাপক বিস্তারিতভাবে আমাদের শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এবং জামাতের দায়িত্বশীল এবং এই 15 নম্বর আসনে যিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন জনাব জাহিদুর রহমান বিস্তারিত বলেছেন। এবং প্রশাসনের বিষয় বলবো যে প্রশাসনকে আমরা অবহিত করেছিলাম গণমাধ্যমের জন্য, কিন্তু প্রশাসন কারেক্ট টাইমে এটাকে স্টেপটা নেয়। যদি নিত তাহলে পরে আমাদের আজকের এই ষড়যন্ত্র কাউকে আপনাদের ক্ষেত্রে বলছি যে এটা আমিরি জামাতের আসন এবং এই আসনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা যা দেখলাম, লক্ষ্য করলাম যে নানান ধরনের চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এর মাঝে একটি ষড়যন্ত্র হলো যে আমাদের মহিলা কর্মী, ব্যাপকভাবে আমাদের মহিলা কর্মীরা ওয়ার্ক করছেন, আমরা জানেন। এই মহিলা কর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ইলেকশনের কার্যক্রম থেকে বন্ধ রাখার জন্য একটা আয়োজন। আরেকটা হলো যে এইভাবে যে আক্রমণ, এই আক্রমণ করে জামাত ইসলামের কার্যক্রমে সামিল হওয়ার জন্য আক্রমণ। সুতরাং আমরা এটা তীব্র নিন্দা করছি। প্রশাসনকে দ্রুত এইসব পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছি। ইতিমধ্যে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি প্রশাসনের বিভিন্ন স্তরেও কথা বলেছেন এবং তিনি বলছেন যে ভবিষ্যতে যেন এগুলো না হয় তা আমি দেখব। আমরা অপেক্ষা করব প্রশাসন কীভাবে ভবিষ্যতে তাদের কর্মসূচি এবং ভূমিকা নেয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে সবাইকে। না ঠিক আছে, ঠিক আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে জিতে যদি সরকার গঠন করে তাহলে তাদের সরকারের রূপরেখা কি হবে, কি করবেন তারা, তারই একটি সম্মুখ ধারণা দিতে আজকের এই পলিসি সামিট 2026 তারা আয়োজন করেছে। যদি আপনাদেরকে একটু জানাতে চাই, এই সামিটে এখন পর্যন্ত তারা যে তথ্য দিয়েছে, ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা যেটাকে বলা হচ্ছে, সেই পলিসি সামিটে তারা কিভাবে দেশ পরিচালনা করবে তারই কিছু সম্মুখ ধারণা তারা দিয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, এই যে সামিট হয়েছে সেখানে স্বাস্থ্য খাতের জিডিপির 6 থেকে 8% বাজেট বরাদ্দ করবে বলে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা তাদের যে পলিসি মেকাররা রয়েছেন তারা জানিয়েছেন এবং এর মধ্যে অন্যতম হচ্ছে ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজ সহ যেই মহিলা কলেজগুলো রয়েছে সেগুলোর সমন্বিতভাবে একটি নারী বিশ্ববিদ্যালয় তারা গঠন করবেন। এছাড়াও আরও বেশ কিছু বিষয় তারা আজকের এই ইয়েতে তুলে ধরেছেন। তাদের ভিতরে যদি আমি একটু আপনাদেরকে জানাতে চাই, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করবেন প্রাথমিক 3 বছরে। প্রথম 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ করবেন। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা। 5 লক্ষ গ্রাজুয়েটকে 2 বছর মেয়াদী মাসিক 10,000 টাকার সুদমুক্ত ঋণ। মেধাভিত্তিক 1 লক্ষ শিক্ষার্থীর জন্য মাসিক 10,000 টাকা ঋণ। প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে 100 জন শিক্ষার্থীকে সুদমুক্ত লোনে সরাসরি প্রেরণ। ইডেন, বদরুন্নেছা কলেজ সহ আমি যেটি বললাম সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ও 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ। কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু এবং 10% মালিকানা শ্রমিকদের প্রদান। 64 জেলায় 64টি বিশ্বায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ। ফার্স্ট 100 ডেজ প্রোগ্রামের আওতায় প্রসূত নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও সহায়তা দেওয়ার মতো পলিসি তারা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আজকে। এবং তরুণদের নিয়ে তাদের যে পরিকল্পনা সেগুলো সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাতে চাই, দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়। 5 বছরে 10 মিলিয়ন তরুণকে বাজার ভিত্তিক স্কিল প্রশিক্ষণ। প্রতিটি উপজেলায় গ্রাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন। প্রতিটি জেলায় জেলা জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 5 মিলিয়ন জব অ্যাক্সেস নিশ্চিত করা। নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে 5 লক্ষ উদ্যোক্তা তৈরি।
এবং 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি, স্বল্প শিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালুর মতো পলিসি তারা গ্রহণ করেছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে আর একটু জানিয়ে চাই, আজকে তাদের এই পলিসি সামিটে তারা আইসিটি ভিশন 2040 মতো একটি ভিশন তারা দিয়েছেন। সেখানে আইসিটি সেক্টর উন্নয়নে 2040 সাল পর্যন্ত তারা ঘোষণা করেছেন। এই সামিটটি তারা ভিশন তাদের রয়েছে 2030 সালের মধ্যে 2 মিলিয়ন আইটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট, ফ্রিল্যান্সার ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আইসিটি সেক্টরে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের একটি লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন এবং আইসিটি খাতে সরকারের 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাশ্রয় করবেন বলে তাদের যে পলিসি রয়েছে সেখানে রয়েছে। এবং সবশেষ যেটি রয়েছে, দক্ষ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করবেন বলে তারা তাদের যে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেই আলোচনায় তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে পলিসি সেগুলো তারা তুলে ধরেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন পরবর্তী সেশন শুরু হয়েছে। এখানে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের যে নিয়ে তাদের যে ভাবনা চিন্তা সেগুলো এই মুহূর্তে তুলে ধরা হবে। তো এই ছিল মূলত বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের পলিসি সামিট 2025-এর। তাদের যে এখন পর্যন্ত 2026-এর এখন পর্যন্ত যে ধরনের তারা পলিসি গ্রহণ করেছেন বা তারা তুলে ধরেছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সে পর্যন্ত বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন।